বাজারে দাম কমে না কেন? কৃষক কম পায়, ভোক্তা বেশি পায়, মাঝখানের টাকা যাচ্ছে কোথায়? আপনি বাজারে গেলেন, চাল, ডাল, তেল, সবজি, মাছ প্রায় সব কিছুর দামই আপনার বাজেটকে চাপা দিচ্ছে। কিন্তু একটা প্রশ্ন কি কখনো আপনার মাথায় এসেছে, কৃষক যে দামে পণ্য বিক্রি করছে আমরা সেই পণ্য কিনতে এত বেশি টাকা দিচ্ছি কেন? কৃষক বলছেন দাম কম আর ভোক্তা বলছেন দাম বেশি। তাহলে মাঝখানে আসলে কি হচ্ছে? শুধু সিন্ডিকেট বললেই কি পুরো সমস্যার উত্তর পাওয়া যায়, নাকি এর পিছনে রয়েছে পরিবহন, মধ্যস্থভোগী, সংরক্ষণ ব্যবস্থা, বাজার ব্যবস্থাপনা এবং সরবরাহে আরো অনেক সমস্যা? আজ আমরা আবেগ দিয়ে নয়, তথ্য দিয়ে বোঝার চেষ্টা করব আপনার বাজারের ব্যাগ কেন দিন দিন ছোট হয়ে যাচ্ছে। ইলিশ সবাই কিনা খাইতে পারবো না। 3000 টাকার উপরে এলো কেজি। এই যে আমি নিলাম ইলিশ 3200 টাকা কেজি, 3200 টাকা কেজি নিলাম, আর হলো 2600 টাকা কেজি। গ্যাসের কারণে, তেলের কারণে মনে করেন গাড়ির খরচাটা একটু বেশি, তো এই জন্য মনে করেন প্রত্যেকটা মাছ মনে করেন 20-30 টাকা বাড়ছে। মানে গত সপ্তাহে যে এক মাছ মনে করেন বেশি 600-650, এই সপ্তাহে বেচা লাগে 700 টাকা কেজি। আমরা গরিব মানুষ, খাওয়ার কোনো ইয়া নেই। সব জিনিসের দাম বেশি, জিনিস 50 টাকার জিনিস 80 টাকা হয়ে গেছে, 100 টাকা হয়ে গেছে। এই বিধায় একটু, কিন্তু আসলে প্রতিটা জিনিসের দাম 100 টাকা 120 টাকা দিচ্ছি, এটা অসম্ভব ব্যাপার। তাহলে মাঝখানে কি হচ্ছে? ক্ষেত করে হয়েছি, এই ক্ষেতের এখন যা লাগবে তা তো আমার নাই। দেখ সার আনবে গেলাম, সার নাই। একশো সারের দাম খোলা বাজারে হচ্ছে 55 টাকা, 55 টাকা, 55 টাকাই লিখ, সে জিনিসটা নাই। তাহলে 55 টাকা 100 সার আমার এই পটল বেচবো আমি কয়েছে, আমি বেচতে গেলে তো বেশি 30 টাকা সার লাগবে। ড্যাপ সার লাগবে, বিষও তো ভালো নাই, বিষ দিছি, বিষি কিচ্ছু হয় না, একটা পোকা মারে না, ফল থাকে না, ফল পাকিয়ে যাচ্ছে। আমরা সাধারণ কৃষক, আমরা কেন পাই না আমাদের এই সার? আমরা কি বলে বাদ দেবো একবারে, না কি করবো? পটল কত করে কেনেন? এই দেখেন, আমরা সার, বিষ, নিজের পারিশ্রমিক এবং সার্বিক খরচা দিয়ে এই পটল বাজারে বেচতে গেলে আমাদের দাম দেয় 40 টাকা, আর এই পটল সাধারণ মানুষ কিনে আনে 80 টাকা, 80 টাকা 70 টাকা। তাহলে ওরা এক জায়গায় বসে থাকে 30 টাকা পার কেজি কামাই করে আনে, আর আমি সারা দিন ভরে বেশি এই যে 10 কাটা বই পটল তুললি পারে হয় 10-1200, তার দাম হয় কত? 400-600 থেকে 1000 টাকা। আমার মজুরই তো চাইতে বেশি, তাহলে এত পয়সা খরচ করে আমার লাভটা কি? আমার পারিশ্রমিকই তো পাই না, সরকারি সহযোগিতা আমার প্রয়োজন। কীটক দেখেন 1000 টাকা 1200 টাকা লিভারের মূল্য, এখন এক পাট বেচতেছে কত? 4000 টাকা। কিন্তু পাটের মূল্য কত খরচ, সার্বিক হিসাব করে কেউ দেখেছে? 1 বিঘে পাট জন্মায়, বেশি পাট হচ্ছে 7.5 মণ, 7 মণ, তার মূল্য শোনেছে 4-7-28,000 টাকা। 28,000 টাকার পিছনে খরচ কত? পাট কাটতে লেছে 4,000 টাকা, পাট আনতে লেছে 3,500 টাকা, 7,500 টাকা। লেবার লেছে কয়টা? 1 বিঘে পাট শুনতে লাগতেছে 3টে লেবার, 3-4টে লেবার, 4টে লেবারের মূল্য হচ্ছে 3,000 টাকা। এবং ওই জমিনদার চাষ করার কত খরচ, ওই নিরেনের কত খরচ, সার বীজ কত খরচ, এভরিথিং খরচ দিয়ে 22,000 টাকা পারে চলে যায়। ওই কিছু কিভাবে বাঁচবি? পণ্যের দামের কি অবস্থা, অর্থাৎ আগের দাম এবং বর্তমান দাম। চাল মিনিকেট, আগের দাম 70 টাকা কেজি, বর্তমান দাম 80 টাকা কেজি। ডাল মসুরের আগের দাম ছিল 120 টাকা কেজি, বর্তমান দাম 140 টাকা কেজি। তেল বোতলজাত 200 টাকা প্রতি লিটার, এটি আগের আর বর্তমান। আলু 25 টাকা কেজি, বর্তমান দামও 25 টাকা কেজি। এখানে কৃষককে রীতিমতো ঠকানো হচ্ছে। বাজারে কোনো পণ্যের দাম বাড়লেই আমরা একটা শব্দ খুব দ্রুত শুনি, সিন্ডিকেট। কিন্তু আসলেই কি প্রতিটি দাম বৃদ্ধির পিছনে সিন্ডিকেট থাকে, নাকি বাজারের ভিতরে আরো কয়েকটি কারণ এর সাথে জড়িত? একটি পণ্য কৃষকের কাছ থেকে আপনার হাতে পৌঁছানোর আগে কয়েকটি ধাপ অতিক্রম করে। প্রতিটি ধাপে যোগ হয় পরিবহন, শ্রম, সংরক্ষণ, কমিশন এবং অন্যান্য খরচ। তরকারি আপনি পটল 60 টাকা কেজি, বেগুন 60 টাকা কেজি, কচু 60 টাকা কেজি, ঝিঙে 50 টাকা কেজি, লাউ 50 টাকা পিস, আপনি শসা 30 টাকা কেজি, পেঁপে 20 টাকা কেজি, কাঁচা কলা 25 টাকা হালি,
মূল্য 40 টাকা কেজি, মরিচ আছে 60 টাকা কেজি, সব কিছু কলা 30 টাকা কেজি, ঝিঙে 50 কেজি 40, শসা 50 টাকা কেজি, মরিচ 80 টাকা কেজি, মিষ্টি কুমড়া 1 কেজি করে 40, কচু 60 টাকা কেজি, 50 টাকা হলেও দিয়ে দেবো। কলা 80 টাকা কেজি, বেগুন 60 হলে বেচার দাম, আর 50 হলেও দেওয়া যায়, বোঝেন না? আলু 25 টাকা কেজি, লেবু 30 টাকা কেজি, পেঁপে 20 টাকা কেজি, পটল আপনার 50 টাকা কেজি। সিন্ডিকেট বলতে সাধারণত বোঝায় কয়েকজন ব্যবসায়ী এবং কোনো প্রতিষ্ঠান যদি সম্মিলিতভাবে বাজারে সরবরাহ, মজুত বা দামকে প্রভাবিত করার চেষ্টা করে। কিন্তু কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কিন্তু আমার কাছে প্রমাণ নাই। সিন্ডিকেট সেটার প্রমাণ কোথায়? যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ইচ্ছাকৃতভাবে পণ্য আটকে রেখে দাম বৃদ্ধি করার চেষ্টা করে, তাহলে বাজারে কৃত্রিম সংকট তৈরি হতে পারে। আবার সব ক্ষেত্রে সিন্ডিকেট না থাকলেও মধ্যস্থভোগীর একাধিক স্তরের কারণে কৃষকের বিক্রয় মূল্য আর ভোক্তার ক্রয় মূল্যের মধ্যে বড় পার্থক্য তৈরি হতে পারে। এখন একটু বলবো সরবরাহ সংকট। ধরুন কোনো মৌসুমে যে কোনো একটা পণ্যের উৎপাদন কম হলো, বাজারে পণ্য কম কিন্তু ক্রেতা একই, তখন কিন্তু স্বাভাবিকভাবেই দাম বাড়ার চাপ তৈরি হতে পারে। আবার কৃষকের ক্ষেত থেকে শহরের বাজার পর্যন্ত আনতে পরিবহন খরচও কিন্তু বাদ দেওয়া যায় না। জ্বালানি, শ্রমিক, টোল, পণ্য নষ্ট হওয়া, এই সবগুলো খরচ মূলত পণ্যের দামের উপরেই নির্ভর করে। আরেকটি বড় সমস্যা হলো সংরক্ষণ। পর্যাপ্ত কোল্ড স্টোরেজ বা আধুনিক ওয়্যার হাউস এইগুলো না থাকাতে কৃষক পণ্যগুলো দ্রুত বিক্রি করতে বাধ্য হয়। আবার পচনশীল পণ্যের একটা অংশ যদি নষ্ট হয়ে যায় তবে সেই ক্ষতির প্রভাব কিন্তু দামের উপরে গিয়েও পড়ে। যেসব পণ্য বা কাঁচামালের ক্ষেত্রে আমদানির উপর নির্ভর করতে হয়, সেখানে আন্তর্জাতিক বাজারের দাম এবং বিনিময় হারটাও গুরুত্বপূর্ণ। আর পুরো অর্থনীতিতে মুদ্রাস্ফীতি বেশি থাকলে উৎপাদন থেকে পরিবহন প্রায় সব খরচই বাড়তে পারে। তাই কোনো পণ্যের দাম বাড়লে শুধু সিন্ডিকেট বলে সেটি চালিয়ে দিলে সমস্যার পুরো চিত্রটা পাওয়া বেশ কঠিন। আমাদের দেখতে হবে কৃষকের কাছ থেকে ভোক্তার হাতে পৌঁছানো পর্যন্ত কোন পর্যায়ে কত খরচ যোগ হচ্ছে, কোথায় অস্বাভাবিক মুনাফা হচ্ছে এবং কোথায় বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, সরকার কি এই পুরো সাপ্লাই চেইনের প্রতিটি ধাপই নিয়ন্ত্রণ করতে পারছে? কোথায় অস্বাভাবিক মজুত হচ্ছে, কোথায় অস্বাভাবিক মুনাফা হচ্ছে, সেটা কি নিয়মিতভাবে শনাক্ত করা হচ্ছে? দাম কমাতে আসলে কি করা উচিত? কৃষক কম দামে বিক্রি করছে কিন্তু ভোক্তাকে কিনতে হচ্ছে বেশি দামে। মাঝখানে আসলে কি হচ্ছে? আপনার এলাকার বাজারে আপনি কি দেখছেন? কমেন্ট করে আপনার মতামত লিখুন। আর এমন তথ্যভিত্তিক বিশ্লেষণের জন্য মাশফিক হেলাল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরে আরো সুন্দর একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।